আপনার বাবা মা কিভাবে খুন হয়েছে তা কি আপনি জানেন? ওয়াসেনাতের ভারী গলা। অরিত্রাণ চোখ পাকিয়ে তাকাল। বলল, সেটা জানা তোমার বিষয় না। তোমার জানা প্রয়োজন আমাকে নিয়ে, আর আমার সম্পর্কে জানলেই হবে। ওয়াসেনাত একুট ভীত। লোকটার দয়ামায়া কেমন ধাঁচের এটা তার জানা হয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে তার মনে হচ্ছে উনি তার কিছুই করবে না। মনে হচ্ছে সত্যি ভালোবাসা আছে, কিন্তু মনে একটাই প্রশ্ন, এত ভয়ঙ্কর ব্যক্তির মনে ভালোবাসা, তাও তার জন্য? এটা কেমন যেন ইম্পসিবল টাইপের। ওয়াসেনাত কৌতূহলী হয়ে বলল, আমার বাবা কিভাবে চিনে আপনার বাবা মাকে? অরিত্রাণ দীর্ঘনিশ্বাস ছেড়ে বলল, তোমার বাবা না, তোমার মা চিনত। আর সব ভিডিও তিনি করেছে, কিন্তু তার সম্পর্কে আমার খোঁজ খবর তেমন নেওয়া হয়নি। শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর ওয়াসেনাত কান্নায় আটকে আসা গলায় বলল, আমার মা বেঁচে নেই। অরিত্রাণ চমকে তাকাল। সে এতটা ভাবেনি, তেমন খোঁজ নেয়নি, কারণ সে জানতে পেরেছিল ভিডিও তৌফিকের কাছে, তাই তাকেই প্রয়োজন। ওয়াসেনাতের কাছে ফোনটা এত দামি কেন ছিল এখন বুঝতে পেরেছে সে। আম্মু কিভাবে পরিচিত ছিল বলবেন প্লিজ? আর আমার বাবাকে কিছু করবেন না প্লিজ। অরিত্রাণ হাসল, বলল, তা আর করব না। ওয়াসেনাত খুশি হয়েছে, সে হাসছে। অরিত্রাণ আর চোখে তাকিয়ে সে হাসি দেখছে। অরিত্রাণ খুব কৌশলে বলল, তোমার মা কি অ্যাক্সিডেন্টে মারা গেছে? জানি না, কিন্তু বাবাকে বলতে শুনেছি তাকে নাকি খুন করা হয়েছে। আমি কিছুই জানি না। ওয়াসেনাতের গলা ভার, চোখে পানি টলটল করছে। অরিত্রাণ দীর্ঘশ্বাস নিয়ে সামনে তাকাল। তারপর ঠান্ডা শীতল কণ্ঠে বলল, বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। লাভ ম্যারেজের বড় সমস্যা হচ্ছে পরিবার। পরিবার মেনে নিতে চায় না, তাদেরও মেনে নেয়নি। আমার দাদার বিশাল সম্পত্তি, তবে অহংকারী খুব। সে বাবাকে একদম মেনে নেয়নি। অরহাম খান আমার দাদা, অমিতা মায়ের নাম, আর বাবা আশিক খান। বাবা খুবই আত্মনির্ভরশীল ছিল। নিজের বাবার কি আছে এতে তার তেমন ইন্টারেস্ট ছিল না। মায়ের সাথে তার পথ চলা খুবই কঠিন ছিল। টাকা নেই, খাবার নেই, সম্পদ নেই, আছে ভালোবাসা। অরিত্রাণ থামল, তারপর হাসতে শুরু করল। ওয়াসেনাত ভ্রু কুঁচকে বলল, থামলেন কেন? ওয়াও, আপনার বাবা সেই রোমিও ছিল, একদম পরিবারের বিরোধিতা করে বিয়ে করে নিল। কি কিউট। অরিত্রাণ আবার হাসল, তবে একটু শব্দ করে। ওয়াসেনাত বিরক্ত হয়ে বলল, এমন বাজেভাবে হাসছেন কেন? একটা কিউট লাভ স্টোরি শোনাচ্ছেন তো সুন্দর করে হাসেন। তা না, আমার বাবা রোমিও না। তারা সব বাধা পেরিয়ে ভালোবাসা নিয়ে বেঁচেছিল। রোমিও তো গরু, প্রেম করে ভালোবেসে মৃত্যুকে বেছে নিয়েছে। তাই বাবাকে রোমিও বলাটা আমার পছন্দ হচ্ছে না। ওয়াসেনাত হেসে বলল, আচ্ছা বললাম না, এবার বলেন হাসছেন কেন? অরিত্রাণ গম্ভীর গলায় বলল, আমি সব সময় ভাবতাম বাবা ভালোবেসেছে তো কি হয়েছে। এত অর্থ সম্পদ টাকা রেখে তিনি কেন শুধু ভালোবাসার পিছনে ঘুরে কষ্টের জীবন বেছে নিয়েছে? কেন বিশাল অট্টালিকা ছেড়ে কামরার ড্রেনের পাশে একটা ছোট ঘরে থেকেছে? কেন দামি মার্সেডিজ বেঞ্চ মেব্যাক গাড়িতে না ঘুরে ভালোবাসার মতো অর্থবিহীন জিনিসের চক্করে পড়ে রাস্তায় রাস্তায় ঘামে ভিজে জুতো ক্ষয় করে চাকরি করেছে? কেন টাকার বিছানায় না ঘুমিয়ে 10 টাকা বাঁচাতে রিকশায় উঠেনি? কেন ভালোবাসার পিছনে ঘুরে জীবনটা কষ্টের করেছে? এত কেন জন্ম দিয়েছে?
সব উত্তর হঠাৎ করেই মাথায় এসেছে। উত্তর একটাই, এই অর্থবিহীন ভালোবাসা মনেই ভালো থাকা। আমার দাদাজানকে আমি পছন্দ করি না, কিন্তু তার একটা উক্তি আমার পছন্দ হয়েছে, হৃদয় যখন ভালোবাসা উপচে উপচে পড়ে, বিবেক তখন লোপ পায়। সবদিকে ভালোবাসা আর ভালোবাসাই চোখে পড়ে, বাকি সব বৃথা মনে হয়। বাবার অবস্থাও হয়তো তেমন হয়েছে। সে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চেয়েছে এবং সফলও হয়েছে। তাদের একমাত্র ছেলের জন্মের পরে তিনি নিজের অফিসের কলিগের সাথে তার উপরে প্রিয় বন্ধুর সাথে ব্যবসা শুরু করে, সফল হয়। সেও টাকার মালিক হতে শুরু করে, গাড়ি করে, বাড়ি কিনে। দাদাজান বলে আমি নাকি বাবার কার্বন কপি। হয়তো তাই তো বাবার মতো বিজনেসম্যান হয়েছি। মায়ের বাড়ি তুর্কি। ওয়াসেনাথ চমকে বলল, আপনার মা তুর্কি? হুম। ওয়াসেনাথ উৎসাহের সাথে বলল, তাহলে তো আপনি তুরস্কেরও নাগরিক। ওয়াও, আমার খুব পছন্দের দেশ তুরস্ক। অরিত্রাণ ভ্রু কুঁচকে বলল, কেন? ওই দেশের ছেলেরা সুন্দর তাই? ওয়াসেনাথ মুখ ভেঙ্গচি দিয়ে বলল, মোটেও না, তবে ওদের ইতিহাস, ঐতিহ্য সব সুন্দর, তাই ভালো লাগে। সুযোগ পেলে যাব ইনশাআল্লাহ। এভাবে তাকিয়ে আছেন কেন? আরে আপনি সেদেশের নাগরিক হয়েছেন তো কি হয়েছে? আমি কি আপনার পরিচয় দিয়ে যাব নাকি? এত অহংকারীর মতো তাকাচ্ছেন কেন? অরিত্রাণ শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। মেয়েটা বড্ড বেশি বোকা। ওয়াসেনাথের তারা। সে বলল, বলেন, আর আপনার বাবা মায়ের প্রেম কিভাবে হয়েছে? ওয়াসেনাথের উৎসুক চোখ দেখে অরিত্রাণ বিরক্ত হল। এটা কেমন প্রশ্ন? বাবা মায়ের প্রেম কাহিনী ছেলের কাছে শুনতে চাচ্ছে। আশ্চর্য। অরিত্রাণ বলল, আমি কিভাবে জানব এটা? তখন কি আমার জন্ম হয়েছে নাকি? তবে শুনেছি বাবা তুর্কি ঘুরতে যাওয়ার পরে তাদের দেখা হয়েছে, তারপরেই প্রেম মনে হয়। মনে হয় কেমন কথা? হয় হ্যাঁ নয় না। ওয়াসেনাথের রাগী চোখ। অরিত্রাণ হেসে বলল, ওকে হ্যাঁ। তারপর? মায়ের পরিবার এটা মেনে নিতে চায়নি। তারা বাংলাদেশের ছেলের সাথে বিয়ে দিবে না, তাই মা পালিয়ে চলে এসেছে বাবার কাছে। বাবাও বিয়ে করে নিয়েছে তাকে। বাবারও মানল না। তারা নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়েছিল। মজার কথা হচ্ছে, আমার অরিত্রাণের দাদা এবং নানা কোটিপতি ছিল, তবুও তাকে রাস্তার পাশে ফুটপাতে ঘুমাতে হয়েছে, খাবারের ভিক্ষা খুঁজতে হয়েছে, রাস্তায় রাস্তায় ছিঁড়া জামা পরে ঘুরতে হয়েছে। ওয়াসেনাথ আঁতকে উঠে। তার চোখ ছানা বড় হয়ে আছে। এত কঠিন পাথরের মতো মানুষটার জীবনে এত কষ্ট? যার এখন কোটি কোটি টাকা আছে তার জীবন এমন কেন ছিল? ওয়াসেনাথ আতঙ্কিত হয়ে বলল, গুছিয়ে বলুন প্লিজজ। অরিত্রাণের মেজাজ তিক্ত হয়ে উঠেছে। সে বলল, আর বলবো না। ওয়াসেনাথ চেঁচিয়ে বলল, হোয়াট? এটা কেমন কথা? কানে শুনতে পাও না নাকি? ওয়াসেনাথ রেগে গেল। অরিত্রাণের পাঞ্জাবির কলার খপ করে ধরে বসল। অরিত্রাণ অবাক। ওয়াসেনাথের মেজাজ গরম। সে চেঁচিয়ে বলল, বলবেন না মানে কি? পাগল আপনি আমাকে সাথে করতে চান? বলেন। অরিত্রাণ নিজের কলার ছাড়াল না। বলল, কুল, মজা করছিলাম। বলবো। তুমি বসে পড়ো। ওয়াসেনাথের সব রাগ ফুঁস হয়ে উড়ে গেছে। সে বসে পড়ে পাশে। অরিত্রাণ পকেট থেকে সিগারেট বের করে। সে যখন খুব হতাশ থাকে তখনই সিগারেট খায়, তা না হলে সে তেমন সিগারেট খোর না।
ওয়াসেনাথ কপাল কুঁচকায়। মাথা একটু কাত করে সে দেখছে অরিত্রাণ কি করছে। অরিত্রাণ ঠোঁটের মাঝে সিগারেট রাখে, লাইটার দিয়ে জ্বালিয়েও নেয়। একটা টান দিয়ে ফু দিতেই ধোঁয়াগুলো গোল হয়ে রিংয়ের মতো হয়ে গেছে। ওয়াসেনাথ যেন এতেই মুগ্ধ, সে চোখ বড় করে দু হাত মুঠো বন্দি করে বলল, ও মাই আল্লাহ, আপনি এটা করতে পারেন? অরিত্রাণ সিগারেট ফুকাতে ফুকাতে বলল, এটা এমন কি হলো যে এত চেঁচাচ্ছ? ওয়াসেনাথ হতাশ গলায় বলল, অনেক কিছু। আপনি বুঝবেন না। আপনি বরং আমাকে আপনার সিগারেটটা একটু দেন। ওয়াসেনাথের চোখ মুখ চকচক করছে। অরিত্রাণ ভীমরি খেল। বিস্ময় তার চোখ গোলগোল হয়ে গেছে। ওয়াসেনাথ তাড়া দিয়ে বলল, আরে দেন না, পরে দেখা যাবে আপনার খাওয়া শেষ। অরিত্রাণ খক খক করে কেশে উঠে। তার কাশি দেখে ওয়াসেনাথ উত্তেজিত হয়ে পানির বোতল এগিয়ে গেল। গার্ডসরা কাশির বিকট শব্দে দৌড়ে এগিয়ে আসল। কারো হাতে পানির বোতল তো কারো হাতে জুস। তারা মাথা নিচু করে আছে। ওয়াসেনাথের দিকে তাকানো তাদের নিষেধ। অরিত্রাণ ক্ষেপে গেল। কাশতে কাশতে সে বলল, ডাফার সব, তোমাদের কে আসতে বলেছে? গেট লস্ট। সবাই আবার সরি বলে কেটে পড়েছে। ওয়াসেনাথ অরিত্রাণের ধমকে ভয় পেয়েছে। সে একটু সরে বসেছে। অরিত্রাণ চোখ লাল করে বলল, তুমি সিগারেট খাও? ওয়াসেনাথ ভয় ভয় বলল, না। তাহলে আমার থেকে চাইলে কেন? ওয়াসেনাথ ভীতু হয়ে চুপ করে আছে। অরিত্রাণ বুঝতে পেরে কোমল গলায় বলল, এই ধরনের মজা আমার পছন্দ না, তাই আর করবে না কখনো। ওয়াসেনাথ ধপ করে জলে উঠে বলল, কে বলল মজা করলাম? আমি সত্যি খাব। অনেক দিনের স্বপ্ন আমি সিগারেট খাব, প্লিজজ দেন না। অরিত্রাণ শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, হোয়াট? এটাও কারো স্বপ্ন হয়? ওয়াসেনাথ দু হাত এক করে শান্ত ভঙ্গিতে বলল, জি হ্যাঁ হয়। পরিজা, এসব হেয়ালি টাইপের কথাবার্তা আমার মোটেও পছন্দ না। কথাটা বলেই সিগারেট ছুঁড়ে দিতে হাত উঁচু করে। ওয়াসেনাথ দ্রুত হাত এগিয়ে খপ করে সিগারেট হাতে নেয়। অরিত্রাণ চোখ গরম করে তাকায়। মৃদু চিৎকার করে সে বলল, পরিজা, ভালো হবে না কিন্তু। ওটা ফেলে দেও। ওয়াসেনাথ ফেলা তো দূর, সে নিজের ঠোঁটের মাঝে সিগারেট বসিয়ে ফু ফু করছে। অরিত্রাণ এবার শান্ত ভঙ্গিতে বসে হাসছে। ওয়াসেনাথ সিগারেট টানতেই পারছে না। কেমন যেন বাজে গন্ধ। সে বলল, ছি, কেমন একটা গন্ধ। অরিত্রাণ চোখ শুরু করে বলল, সবাইকে দিয়ে সব হয় না। ওয়াসেনাথ অনেক চেষ্টা করেও টানতে পারল না, কারণ সে শুধু ফু ফু করছে, টানছে না। আসলে সে জানেই না সিগারেট কিভাবে টানে। ব্যর্থ হয়ে সিগারেট ছুঁড়ে ঠোঁট উল্টে সে বলল, আমার মনে হয় সিগারেট খারাপ হয়ে গেছে। হতে পারে, ধোয়া শেষ। আপনি আমাকে আর একটা দিন তো। অরিত্রাণ পুরো প্যাকেট সামনে পানিতে ফেলে গিয়ে বলল, আজ থেকে আমি সিগারেট খাব না। আর তুমি এটা টেস্টের বা স্বপ্নের চিন্তু মাথায়ও আনবে না। গট ইট? ওয়াসেনাথ মুখ গোমরা করে বলল, দেখা যাক। এবার আপনি কাহিনী বলা শুরু করুন, প্লিজ জজ। অরিত্রাণের একদম বলতে ইচ্ছে করছে না। সে ঝুম মেরে বসে আছে। পৃথিবীটা বিচিত্র। এতে বাস করা মানুষ আরও বিচিত্র। এই মানুষগুলোর মাঝেও থাকে বিচিত্র সব অনুভূতি। থাকে কষ্টে ঘেরা অতীত। তা জানাতে চায় না অনেকেই। অরিত্রাণ তাদের মাঝে একজন। কিছু কথা সে নিজের মাঝে রাখতে চায়। তার মতো অর্থবান মানুষের জীবনেও কষ্ট আছে। ওয়াসেনাথের বড্ড অদ্ভুত লাগছে ব্যাপারটা। আজ 3 দিন পরে সেন্স ফিরেছে মাদৌলির।
মাদৌলির বাবা প্রচণ্ড অবাক। তিনি এখনো জানে না তার আদরের মেয়ের এমন ভাঙাচুরা অবস্থা কে করেছে, কিন্তু তিনি হাইপার হয়ে আছে। যে এই কাজ করেছে তাকে তিনি ছাড়বে না। ইহানের চাচার মেয়ে মাদৌলি। চাচাতো বোনের এমন করুণ অবস্থা কে করেছে তাকে খুঁজতে সে লোক লাগিয়ে দিয়েছে। সামনের বিছানায় মাদৌলি বসে আছে। সে এখনো কিছুই বলেনি, চুপ মেরে বসে আছে সে। ইহান রাগে ফুঁসছে। তার পাশে বসে আছে তার চাচা মাদৌলির বাবা, আর অপর পাশে দাঁড়িয়ে আছে সৈকত। এদের সবার মাঝে শুধু দুজনেই জানে এই কাজ কার। এক সৈকত, দুই মাদৌলি। সৈকত এটা জানে না কেন মারা হয়েছে মেয়েটাকে। মাদৌলির হাত ভাঙা, মাথা ফাটা, সব ব্যান্ডেজ করা। ইহান চোয়াল শক্ত করে বলল, এই ফুলুনি, মুখটা এভাবে ফুলিয়ে না রেখে বলতো কিভাবে এসব হয়েছে, কে করেছে? ভাইরে বল, মেরে পুঁতে দিব এই মুহূর্তে। মাদৌলি নিশ্চুপ। তার বাবা এবার বলল, বল না মামুনি, কিভাবে এইসব হয়েছে? মাদৌলি চোখ লাল করে বাবার দিকে তাকায়। তারপর উঠে হাতের কনুই দিয়ে ঠেলে ঠেলে সব ভাঙচুর করা শুরু করে। সবাই স্তব্ধ। তাকে কেউ থামাতে চাচ্ছে না, এগিয়েও যাচ্ছে না। ডাক্তার নার্স মনে মনে খুব গালি দিচ্ছে এদের। ক্ষতি করে, কিন্তু ক্ষতিপূরণ করবে না এরা। কিছু বলতেও পারবে না। একজন মাফিয়া ডন। সৈকত মনে মনে দৌড়ানের চিন্তা করছে। মেয়েটা পাগল মনে হচ্ছে তার কাছে। মাদৌলি এবার চিৎকার করছে। ভাঙা হাত বাড়িয়ে এসে সব ছুঁড়ে দিচ্ছে। সবাই মনে মনে ভয় পাচ্ছে। মাদৌলি হাতে ব্যথা পাওয়া শুরু করেছে, তাই ধপ করে বিছানায় বসে পড়ে। ডাক্তার নার্স মনে মনে খুশি হয়েছে। হাতের কারণে তেমন কিছু ভাঙতে পারেনি, এটাই অনেক তাদের জন্য। মাদৌলি চেঁচিয়ে বলল, আমার হাত ব্যথা করছে। ইহান ক্ষেপা সুরে বলল, ওই ডাক্তার চিকিৎসা কর। ডাক্তার জানের ভয় দৌড়ে আসে। মনে মনে সে কিছু বাজে বিশ্রী গালি দিল এদের ভাইবোনকে। ইহান টুলটেনে মাদৌলির পাশে বসে বলল, এবার বল কে করেছে এগুলো? শুনে কি করবে? মাদৌলির ঠান্ডা কণ্ঠ। ইহান চেতে বলল, কি করব মানে কি? তুই কি তোর ভাইয়ের পাওয়ার সম্পর্কে অবগত নস? মাদৌলি হেসে বলল, তার সম্পর্কে তুমি নিজেও অবগত নও। ইহানের আত্মসম্মানে লাগল। সে তেজি গলায় বলল, কি বলতে চাস আমি তুচ্ছ? না, তবে নামটা শুনেই তুমি কাঁপবে, কপাল ঘামে চুপচুপ হবে, হাত কাঁপবে, হাঁটু কাঁপবে। সে টাপ। এমন কেউ এই দুনিয়ায় আছে নাকি ইহানকে কাঁপাতে পারে? আছে, আছে। দেখা হওয়ার আগে আমিও এমনই ভাবতাম, কিন্তু দেখে যা বুঝলাম তা হলো কি জানো? মাদৌলি ইহানের কানের কাছে ফিসফিস করে বলল, সে হচ্ছে সিংহ। ইহান পুরা আগুন হয়ে আছে। সিংহ তার সবচেয়ে প্রিয় প্রাণী। নিজেকেই সে সিংহের জায়গায় বসায় আর কাউকে সহ্য করতে পারে না। কাউকে না। মাদৌলি হাসল। সে চায় ইহান রাগুক। সেটাই হচ্ছে। ইহান ঝাঝালো গলায় বলল, কে সে? মাদৌলি শীষ বাজিয়ে উঠল। ইহান মনে মনে ভাবে তার বোন পাগল হয়ে গেল না তো? এমন তো সে কখনো করে না। মাদৌলি হঠাৎ শীষ বাজানো বন্ধ করে বলল, সে অরিত্রাণ। ইহানের কান ঝা ঝা করে উঠে। এই নাম তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর একটা নাম। সত্যি ইহান কাঁপছে। বাবা সফল হয়েছে। সফল বিজনেসম্যানের তালিকায় নাম ও লিখিয়েছিল। আমাদের হলো সুখী পরিবার। মাম্মা, মামি আর বাবা। ছোট একটা পরিবার। আমিও ছিলাম সব মানুষের মতো স্বপ্নবিলাসী।
আমার মাও বাঙালি মায়েদের মতো স্বপ্ন দেখত তার ছেলে ডাক্তার হবে। বাবা চাইতো বিজনেসম্যান হবে আমার ছেলে। সে দেশ বিদেশ কাঁপাবে। ছোট অরিত্রাণের অত স্বপ্ন ছিল না। সে তো আশ্রয় চাইতো বাবা মায়ের কোলে। আমাদের বাড়ি হলো, গাড়ি হলো। অনেকে এখন বলে টাকা হলে ভালোবাসা কমে যায়। তাদের বেলায় সেটা হলো না। সুখ মুঠো ভর্তি করে ধরা দিল। স্বপ্নগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছিল। কিন্তু সব স্বপ্ন চোখে দেখা হয় না। কিছু স্বপ্ন থাকে অসম্পূর্ণ। আমি মায়ের স্বপ্ন পূরণ করতে পারিনি। বাবারটা পেরেছি। অরিত্রাণ নামকরা বিজনেস টাইকুন হয়েছে। বহুবার পুরস্কার জিতেছে। 11 বছরের সেই দুর্বল অরিত্রাণ এখন আর নেই। স্কুল থেকে এসে বাবা মায়ের মৃতদেহ দেখে সেন্সলেস হওয়া অরিত্রাণ এখন খুব সহজে মানুষ কাটে। অরিত্রাণ হাসছে। কিছুক্ষণ পরে সে হাসি আরও বাড়ল। ওয়াসেনাথের গা কাঁপছে। কি ভয়ঙ্কর সে হাসি! অরিত্রাণ শীতল গলায় বলল। 11 বছরের অরিত্রাণ সাদা পাঞ্জাবি গায়ে ঈদের দিন বন্ধুর বাসা থেকে এসে নিজের বাবা মাকে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে দেখেছে। আমি সেই অরিত্রাণ যে নিজের মায়ের অরিত্রাণ আর বলতে পারল না। গলাটা কেমন যেন করছে। মাথাটা ঝিম ঝিম করছে। ওয়াসেনাথ নিশ্চুপ। অরিত্রাণ থেমে থেমে বলল, আমার মাথা ধরেছে খুব। ওয়াসেনাথ চুপ করে আছে। কি বলবে সে জানে না। আসলে সে ভাবছে। সব মিলিয়ে দেখছে। অরিত্রাণ বলল, আমি গুছিয়ে কথা বলতে পারি না পরিজা। মিলিয়ে নিতে কষ্ট হচ্ছে না? ওয়াসেনাথ এবারও কিছু বলল না। শুধু চোখ তুলে অরিত্রাণের দিকে তাকিয়ে আছে সে। অরিত্রাণের চোখ লাল টকটকে হয়ে আছে। ওয়াসেনাথ বিড়বিড় করে বলে, এত লাল? তারপরেই ভাবে শেষের কথাটা কি ছিল। কি? অরিত্রাণের নিঃশ্বাস দ্রুত চলে। সে বলল, পরিজা পাগুলো উপরে তুলবে একটু? গুটিয়ে বসবে কিন্তু। ওয়াসেনাথের মনে প্রশ্ন জাগে, তবুও সে করে না। পা তুলে বসে পড়ে। অরিত্রাণ থামে। ওয়াসেনাথের মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলে, ভালোবাসা হচ্ছে অর্থবিহীন শব্দ। এই কয়েকদিনে আমি কি বুঝেছি জানো? পৃথিবীতে দৃষ্টিকর্তা ভালোবাসা তো দৃষ্টি করেছে, কিন্তু এর বর্ণনা করার জন্য ভাষা দেয়নি। ভালোবাসা তো মানুষের মনে সৃষ্টি করে দেয়, কিন্তু এটা বর্ণনার কলমটা নিজের কাছে রেখে দিয়েছে। তবুও আমার মতে ভালোবাসা হচ্ছে নিঃশ্বাসের মতো। নিঃশ্বাস যেমন দেখা যায় না, এটাও দেখানো যায় না। যা দেখানো হয় তা হচ্ছে যত্ন। এটাকে বোকা মানুষজাতি ভালোবাসার নামে চালিয়ে দেয়। তবে আমি তা করতে চাই না। নিঃশ্বাস এবং ভালোবাসা দুটোই অদেখা অনুভূতি। আশ্চর্যের বিষয়, দুটি ছাড়া দম বন্ধকর অনুভূতি হয়। ভালোবাসা অদ্ভুত অনুভূতি। এটি এত গুরুত্বপূর্ণ কেন জানো? কারণ এর নামে শরীরে একটা আলাদা যন্ত্র আছে। তাই তো ভালোবাসার জন্য মানুষ মরিয়া। আর সেই যন্ত্র হচ্ছে হৃৎপিণ্ড। আমার মনে হয় দৃষ্টিকর্তা নিজেই এই ভালোবাসাকে খুব দাম দেয়, বুঝলে পরিজা। তাই তো হৃৎপিণ্ড দিয়েছে মানুষের মাঝে। বিচিত্র মানুষের মাঝে সবচেয়ে মিল ভালোবাসা জায়গাটায়। তবে সব মানুষের ভালোবাসা মানুষের মতোই ভিন্ন। কারো ভালোবাসাকে কিন্তু কারো সাথে মিলাতে পারবে না। আমি চাইলেও বাবার মতো প্রেমিক হতে পারবো না। আর অন্য কেউ চাইলেও আমার মতো প্রেমিক হতে পারবে না পরিজা। অরিত্রাণ থামে। তারপর আবার বলল, তোমার কোলে একটু মাথা রাখি? ওয়াসেনাথ ঘোরের মাঝে আছে। তার কেন যেন অরিত্রাণের প্রতি খুব মায়া হচ্ছে। অরিত্রাণের দিকে চোখ তুলে তাকিয়ে ওয়াসেনাথ বলল, রাখেন। ওয়াসেনাথ নিজের দুহাত সরিয়ে দিল। অরিত্রাণ এই সুযোগ কিছুতেই হাতছাড়া করল না।
দ্রুত ওয়াসেনাতের কোলে মাথা রেখে হাতে ওয়াসেনাতের কোমর জড়িয়ে ধরে, কোলে নাক ডুবিয়ে চোখ বন্ধ করে। ওয়াসেনাত চমকায়। সে ভাবেনি এভাবে অরিত্রাণ তাকে জড়িয়ে নিবে। সে তো কোলে জায়গা দিয়েছে, এত পুরো কোলজুড়ে কবজা করে নিয়েছে। ওয়াসেনাত শিউরে উঠে, কপালে জমে ঘাম। অরিত্রাণের শরীর হালকা কাঁপছে, ছোট হয়ে পা গুটিয়ে আছে সে। সন্ধ্যা নেমেছে, মাঝে জমেছে মেঘ আর বাতাস। বাতাসের সো সো শব্দ হচ্ছে, সেই বাতাসের সাথে কাঁপছে আশেপাশের গাছের পাতা। তাদের সাথে তাল মিলিয়ে ওয়াসেনাতের শরীর কাঁপছে। অরিত্রাণের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে, ওয়াসেনাতের জামা ভেদ করে পেটে। উষ্ণ নিঃশ্বাসের তাপে ওয়াসেনাতের হাত পা থরথর করে কাঁপছে। গলা শুকিয়ে আসছে, চোখ বড় বড় করে সে তাকিয়ে আছে অরিত্রাণের মাথা ভর্তি চুলের দিকে। অরিত্রাণ মাথা তুলে এবার ওয়াসেনাতের দিকে মুখ তুলে তাকিয়ে বলল, মাথায় একটু হাত বুলিয়ে দিবে পরিজা? ওয়াসেনাত হাত বাড়াতে পারছে না, তার শরীর শিরশির করে কাঁপছে। অরিত্রাণ নিজেই হাতটা টেনে নিল, নিজের মাথায় রেখে আবার সে চোখ বুঝল। ওয়াসেনাত ঘামছে, প্রচুর কম্পিত হচ্ছে তার শরীর। অরিত্রাণের ভালো লাগছে না, আরও অস্থির লাগছে। তবুও সে শুয়ে আছে। এবার মাথা কাত করে নিয়েছে হালকা। ওয়াসেনাতের কাঁপুনি কমেছে একটু। সে আস্তে আস্তে অরিত্রাণের মাথায় বিলি কেটে দেয়। অরিত্রাণের মাথা আরও ভার হয়, বুকটা কাঁপে ধরাস ধরাস করে। সেই শব্দ ওয়াসেনাতের কানেও আসে। ওয়াসেনাত অবাক হয়ে হাত সরিয়ে অরিত্রাণের বুকের পাশটায় রাখে হিসহিস করে বলে, আল্লাহ, আপনার কি বুক ব্যথা করছে? অরিত্রাণ চোখ খুলল না। আগের মতো থেকে সে হেসে বলল, হুম, করছে তো, অনেক ব্যথা, তবে সেরে যাবে, ওষুধের কোলে শুয়েছি বলে কথা। ওয়াসেনাত ভারী অবাক হল, বলল, আমি ওষুধ? অরিত্রাণ হেসে বলল, হুম, তবে সবার না, শুধু আমার। ওয়াসেনাত তাকিয়ে আছে। আমার কথাটায় ভারী একটা অনুভূতি ছিল, যা তাকে ক্রমশ কাঁপিয়ে তুলছে ভিতর থেকে। সন্ধ্যা নেমেছে খামে ভর্তি হয়ে। চারপাশে ঘুমসুম নীরবতা বিরাজ করছে। কুণ্ডুলি পাকিয়ে পরিবেশ জুড়ে জমা হচ্ছে অন্ধকার। হচ্ছে বাতাসের ঝাপটা। লেকের বিপরীত পাশে জ্বলছে ল্যাম্পপোস্টের আলো। আলো ছুটে এসে পড়ছে লেকের স্বচ্ছ পানির বুকে। বাতাসের ঝাপটিতে কেঁপে উঠছে স্বচ্ছ পানি। সবুজ পানির বুকে ভাসছে একজোড়া তরুণ তরুণীরা প্রতিচ্ছবি। বাতাস যখন ভারী হয়ে আসে, নববধূর ঘোমটার আড়ালের চোখগুলোর মতোই কম্পিত হয় সেই প্রতিচ্ছবি। পিনপিনে নীরবতা ভেঙে ওয়াসেনাত বলল, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? অরিত্রাণ জবাব দিচ্ছে না। সে কিন্তু মোটেও ঘুমিয়ে নেই। তবুও জবাব দিতে ভালো লাগছে না। ভালো লাগছে পিনপিনে নীরবতার মাঝে বাতাসের শব্দ। সাথে ভালো লাগছে ওয়াসেনাতের মায়া মাখানো দু একটি কথা। খানিকটা সময় বোবা ভনে থাকতে তার মন্দ লাগছে না। ওয়াসেনাত ভেবেছে অরিত্রাণ হয়তো ঘুমিয়ে পড়েছে। বেশ খানিক সময় নীরব থেকে ওয়াসেনাত ভাবছে আর কত বসে থাকবে। এমন একটা জায়গায় কথা বলা থামিয়েছে তার ভালোই লাগছে না এখন। ইচ্ছে করছে অরিত্রাণের কলার ধরে তাকে সামনের লেকে চুবিয়ে দিতে। বিরক্ত আর পরের কথাগুলো জানার তাড়নায় ওয়াসেনাতের বেশ তিক্ত একটা অনুভূতি হচ্ছে। অরিত্রাণকে ইচ্ছেমতো পিটালেও তার সে অনুভূতি কমবে না। অরিত্রাণ যেন আজ মহা মনোবিজ্ঞানী হয়ে উঠেছে। সে চট করেই ওয়াসেনাতের মনের কথা ধরতে পেরে বলল, তুমি অল্পতেই উত্তেজিত হয়ে পড়ো, তাই তোমাকে শোনাতে চাচ্ছি না। আমি বরং নিজের প্রথম মার্ডার মানে খুনের গল্প শোনাই।
ওয়াসেনাথ রাগে ফস করে উঠে খুন করেছে এটা এত ফলাও করে বলার কি আছে। মনে মনে অসংখ্য বার বিড়বিড় করে কিছু গালি দেয় ওয়াসেনাথ। অরিত্রাণ উঠে বসে পাঞ্জাবির হাতা উপরে তুলতে তুলতে সে বলল, তুমি যে মনে মনে বিড়বিড় করে গালি দিতে পারো এটা আমি ভাবতে পারিনি। ওয়াসেনাথ চমকায়, সাথে লজ্জিত হয়ে উঠে। নিজেকে স্বাভাবিক করে সে বলল, কই গালি দিলাম? অরিত্রাণ ভ্রু কুঁচকে বলল, গালি দেও ভালো কথা, মনে মনে দেও কেন? যাকে দিচ্ছ তাকে শুনিয়ে দেওয়া উচিত। এখন বলো আমি শুনছি। ওয়াসেনাথ কটাক্ষ করে বলল, আমি কাউকে গালি দিই না, প্রচণ্ড ভদ্র মেয়ে আমি, সাথে আবার ভালোও। অরিত্রাণ হাসল, বলল, আর বসে থেকে কি করবে চলো। ওয়াসেনাথ একটু রেগে তাকাল। অরিত্রাণ ভয় পাওয়ার ভাব নিয়ে বলল, বাপরে কি আগুন। ওয়াসেনাথ তেজি গলায় বলল, আপনি সম্পূর্ণ স্টোরি শেষ করেন তারপরই যাব। ওয়াসেনাথ নাছোড়বান্দা। অরিত্রাণ পড়েছে মহা বিপদে। না পেরে সে বসে পড়েছে জীবন থেকে নেওয়া গল্প শোনাতে। সেদিন ঈদ ছিল। ছোট অরিত্রাণ তার বন্ধুর বাসায় ছিল। এখন অবশ্য সেই বন্ধুর নাম মনে নেই। বিকেলে বাসায় এসে দেখেছি মা আর বাবা পাশাপাশি ফ্লোরে পড়ে আছে, কিন্তু তারা জীবিত ছিল। এত এত রক্ত ছিল ফ্লোরে, ছোট অরিত্রাণ নিতে পারল না। সেও ফ্লোরে লুটিয়ে পড়েছে। জ্ঞান ফিরেও সে দেখেছে মা জীবিত ছিল। বাবার কালো শার্ট, ব্লেজার মায়ের গায়ে। বাবা মায়ের একদম পাশে শুয়ে আছে, একটা হাত মায়ের উপরে। আমি দৌড়ে গিয়েছিলাম, মাম্মাম মাম্মাম বলে চেঁচাচ্ছিলাম। মায়ের গলা কাটা, লাল লাল রক্ত। এত রক্ত আমি জীবনে দেখিনি। গলা থেকে ফসফস করে রক্ত এসে পড়ছে আমার মুখে। মা বহু কষ্টে বলেছে, অরি তোমার আলমারিতে একটা ব্যাগ আছে, তা নিয়ে পালিয়ে যাও। কথাগুলো তিনি মোটেও ভালো করে বলতে পারল না, কিন্তু আমি সব বুঝে নিয়েছি। উপরে উঠতে চাইনি। মা জীবনে প্রথম আমার গায়ে হাত তুলেছে, ধাক্কা দিয়ে আমাকে উপরে যেতে বলেছে, গালে কষে এক থাপ্পড়ও দিয়েছে। আমি কেঁদেছি, শেষবার কেঁদেছি। মাও কেঁদেছে। খুব কষ্ট হচ্ছিল তার। এত কষ্ট আমি নিজের চোখে দেখেছি। আমার গালে মায়ের রক্তে রাঙা ছিল। তার হাতের স্পর্শে ছিল রক্তের গন্ধ, গরম তাজা রক্ত। অরিত্রাণ উত্তেজিত হল না, একটু কান্নাও করল না, শুধু তার চোখ লাল হয়ে আছে। খুবই শান্ত তার ভাবমূর্তি। ওয়াসেনাথ কান্নায় ভেঙে পড়েছে। অরিত্রাণ মাথা একবার কাত করে হাসল, বলে, তুমি খুব নরম মনের পরিজা, কাঁদবে না একদম। তাহলে আর বলবো না। ওয়াসেনাথ দু হাতে মুখ চেপে ধরে। অরিত্রাণ আবার হাসে, তারপর আবার বলল, বাবার সাথে কথা হলো না। শেষবার কথাটা ও বলতে পারলাম না। আর মা তো আমাকে তাড়াতে ব্যস্ত। আমি উপরে গেলাম, আলমারি খুলতে পারলাম না। আমি তখন হাইটে ছোট ছিলাম। আবার ছুটে আসলাম মায়ের কাছে। সাদা পাঞ্জাবি লাল হয়ে আছে আমার। রক্ত দেখে নিজেরই ভয় লাগতো একসময়ে, কিন্তু সেদিন আর ভয় লাগল না। আমি মায়ের কাছে গেলাম। সে হাঁফাচ্ছে গলা চেপে, সবুজ চোখে তার পানি। আমাকে দেখেই উত্তেজিত হয়ে বলল, অরি কেন যাচ্ছ না তুমি? পালাও বাবা, ওরা তোমাকে খুঁজতে আসবে, যাও। মাকে বললাম, মাম্মা আই উইল নট লিভ ইউ। মায়ের বাংলা খুব প্রিয় ছিল। দেশটাকে তিনি বাবার মতো ভালোবেসে ফেলেছে। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। মা কখনোই আমাকে সেখানে পড়াতে চায়নি।
বাবার ইচ্ছেতেই ভর্তি হতে হয়েছে। আমি বেশি ইংলিশে কথা বললে মা রেগে যেত। মৃত্যুর শেষ মুহূর্তেও তিনি রেগে গেলেন। বললেন, অরি এই ভাষায় কথা বলবে না। ব্যাগ কই? আমি আবার ইংলিশে বললাম, মাম, আই কান্ট ওপেন দ্য কাবার্ড। মা আর রাগলেন না। কাছে টেনে একটা চুমু খেলেন কপালের মাঝে। সে কাঁদছে, আমিও কাঁদছি। মা আবার আমাকে উপরে যেতে বলল। সাথে বলল, টুলে উঠে বা চেয়ারে উঠে যাতে খুলি। গেলাম উপরে। মায়ের ড্রেসিং টেবিলের টুলে উঠে খুললাম। একটা স্কুল ব্যাগ পেলাম। কাঁধে ঝুলিয়ে মায়ের কাছে আবার ছুট লাগালাম। তার নিথর দেহের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। মায়ের একটা আঙ্গুল ছিল দরজার দিকে। সে আমাকে হয়তো বলছে অরিগো। আমি বেরিয়ে এলাম। রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম। মানুষ আমাকে দেখেই দূরে দূরে হাঁটা শুরু করল। গায়ে রক্ত, জামা ময়লা। প্রথম দিন একটু কেঁদেছি, তারপরে আর কাঁদিনি। ক্ষুধার জ্বালায় আর কান্না এলো না। বারবার মনে পড়ছিল মায়ের হাতের খাবারের কথা, আমাদের ডাইনিং ভর্তি খাবারের কথা। বাবা মা, কাজের মেয়ে সবাই আমার পিছনে ঘুরত খাবার নিয়ে, সেই আমি ক্ষুধার্ত ঘুরছি। গলিতে গলিতে ঘুরছি, এসে দাঁড়াচ্ছি খাবারের দোকানে। এত খাবার ওদের কাছে তবুও একটু দিল না। তখন খুব খারাপ লাগছিল। ছোট অরিত্রাণ শুধু ভাবছে তাদের বাসায় কেউ এলে তো তার মা অনেক খাবার দিত। তাদের জামা ময়লা থাকলে তো আরো বেশি দিত। কিন্তু তাকে কেন দিচ্ছে না? ছোট অরিত্রাণ ভেবেছিল ময়লা জামা দেখেই সবাই বুঝবে এ ক্ষুধার্ত। কিন্তু সে ভুল ছিল। ছোট অরিত্রাণকে ছোট থেকেই দিতে শিখানো হয়েছে, নিতে নয়। হাত বাড়ানো সে শিখেনি। সে চেয়েও কাউকে বলতে পারছে না আমাকে খাবার দেও, কারণ তার বাবা বলেছে এভাবে চাইতে নেই। মহান আল্লাহ দেওয়াকে পছন্দ করে, হাত বাড়িয়ে নেওয়াকে নয়। সে তাই মানছে। ঘুমিয়েছে ফুটপাতে কুকুরের সাথে। তখনই মনে পড়ে আমার একটা পোষা কুকুর ছিল, নাম মুগলি। তাকে দুদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা ভেবে আবার মন খারাপ হচ্ছে তার। ক্ষুধা বড় জিনিস। এই জিনিসটার জন্যই তো এত কিছু। খুব ক্ষুধা নিয়ে অরিত্রাণ খাবার ভিক্ষা চাইল, কিন্তু তারা দিল না, ছুঁড়ে দিল রাস্তায়। সেদিন থেকে মানুষ চিনতে শুরু করল অরিত্রাণ। বিন্দু বিন্দু করে তৈরি হল ঘৃণা। অনেকের কাছে গেলাম, সবাই চায় টাকা, টাকা আর টাকা। একজন অবশ্য শেষে খাবার দিয়েছে, একটা রুটি। জীবনের মোড় ঘুরল ইমান চৌধুরীকে রাস্তায় দেখে। আমাকে তার বাসায় নিয়ে গেল। পরিচয় হল ইহানের সাথে। ইমান চৌধুরী বাবার বিজনেস পার্টনার। আমাকে খাওয়ানো হল, জামা দেওয়া হল। ইহানের জামা। বয়সে বড় ইহান। অনেক দিন পরে এত ভালো খাবার দেখে আমার বুক ভারী হয়েছে। খাওয়া হল। ইমান আঙ্কেল যত্নের কোনো অভাব রাখলেন না। ইহান হল আমার নতুন বন্ধু। মাঝরাতে ব্যাগটা খোলার কথা মনে পড়ল, খাবারের চিন্তায়। এত দিন সব ভুলেছিলাম। এখন আবার মনে পড়ে গেল মায়ের কথা। ব্যাগ খুলে অবাক হলাম আমি। এত এত টাকা, গয়না আর কাগজ দেখে আমি কিছুই বুঝলাম না। কিন্তু পাশে শুয়ে থাকা ইহান সব বুঝেছে। দুদিন পর সে বিনয়ের সাথে ব্যাগটা তার কাছে রাখতে বলল। মায়ের বলা শেষ কথা এই ব্যাগই ছিল, তাই দিতে নারাজ ছিলাম। বুঝিয়ে কৌশলে সে নিয়ে নিল ব্যাগ। ভয়টা শেষবার পেয়েছিলাম তখন। দিতে চাইনি, সে ছিনিয়ে নিল। তখনও বুঝিনি ওই ব্যাগ আমি বাদে ওদের কাছে এত মূল্যবান কেন ছিল। পরে বুঝেছি সবই টাকার খেলা। কিছুদিন পরেই শুরু হলো অত্যাচার।
ইহান আমার সাথে ঘুমাবে না। আমার জায়গা হলো নিচে, তাও দরজার সামনে। খাবার দেওয়াও কমিয়ে দিল। আরও কত কি। তবে তাদের ছেড়ে দিয়েছি। শত হক কিছুদিন খাইয়েছে, আশ্রয় দিয়েছে বলে কথা। সব দরজা যখন বন্ধ তখন এসে হাজির অরহাম খান। সে গভীর শোকে তলিয়ে আছে। তার একমাত্র ছেলে আজ নেই। বংশের প্রদীপ আমি। সে আমাকে নিয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, আমাকে দিতে নারাজ ইমান চৌধুরী, সাথে ইহানও। তারা নাকি আমার মায় পড়ে গেছে। যাই হোক, ইহান রাখতে চেয়েছে তার চাকর বানাতে, কিন্তু ইমান কেন রাখতে চাইল তা এখনও জানা নেই। অরহাম খান শক্ত মানুষ, সে নিয়েই এলো তার রাজবাড়িতে। দুঃখ শেষ হলো এত তাড়াতাড়ি, ব্যাপারটা অবাক করার মতো। কিন্তু আমি শেষ হতে দিলাম না। সরকারি স্কুল কলেজে লেখাপড়া করলাম। নিজের মতো চলা শুরু করলাম। দাদার টাকা থেকে নিজেকে সরিয়ে নিলাম। ভয়ঙ্কর হয়ে উঠলাম ধীরে ধীরে। স্কলারশিপ নিয়ে বিদেশে পাড়ি জমালাম। কেউ বন্ধু হতে চাইল না। দূরত্ব বজায় চলে, কারণ জামা কাপড় ভালো না। আমি কারো সাথে কথা বলি না। আমার চোখ দেখেই ভয় পায় তারা। আরও কত কি। পরিচয় হলো রিমনের সাথে। বাবা মা নেই তারও। নিজের চাচার টাকায় কলেজ পর্যন্ত পড়েছে। সেও আমার মতো, কিন্তু সে গম্ভীর না, মজার। প্রতিদিন কঠোর পরিশ্রম করত শুধু আমাকে একবার হাসানোর জন্য। বেচারা ব্যর্থ। সবই ভালো চলছিল, কিন্তু ঝামেলা হলো আমাদের রুমের একটা ছেলেকে নিয়ে। সে বড় মাফিয়ার ভাই ছিল। ড্রাগ নিত। সেই ড্রাগের চক্করে ফাঁসানো হলো আমাকে। তার ভাই নিজেই আমার সাথে কথা বলল। তার নাকি আমাকে দারুণ লেগেছে। এমন শক্ত কলিজার ছেলে তিনি আর দেখেনি। আমার জীবন অন্যদিকে ঘুরে গেল। পুলিশ প্রচুর মেরে বডিও শক্ত করে দিয়েছে। অরিত্রান খানের এত নিশ্চুপতার কারণ ছিল নিজেকে তৈরি করা। টাকা আর টাকার পাহাড় করা। ক্ষমতা তৈরি করা। অরিত্রানের নামে যাতে মানুষ কাঁপে সেই ব্যবস্থা করা। আর এই সব কিছুর পিছনের কারণ বাবা মায়ের খুনিকে খুঁজে বের করা। অরিত্রান থামল। ওয়াসেনাথ কেঁদে টইটুম্বুর হয়ে আছে। হঠাৎ সে বলল, আপনি কি মাফিয়া ডন? অরিত্রান শব্দ করে হেসে বলল, না, আমি প্রথমে মাফিয়ার সাথে কাজ করলেও আমি মাফিয়া না। যার সাথে কাজ করেছি তার নাম মার্ক ছিল। আমার কাজ এক মাফিয়ার সাথে আর এক মাফিয়ার ডিল করিয়ে দেওয়া। একবার একজন টাকা দিয়েছে কিন্তু জিনিস পায়নি। সে আমাকে জানিয়েছে আমি প্রতিপক্ষকে পিটিয়ে টাকা উসুল করে দিয়েছি। এরপর থেকেই কালো বাজারে অরিত্রানের নাম হাওয়ায় ভাসতে লাগল। অরিত্রানকে ছাড়া কেউ ডিলে সাইন করবে না। সবার চাই অরিত্রান। এতে দারুণ লাভ হচ্ছিল আমার। মার্কের চাইতে আমি বেশি জনপ্রিয় হয়ে গেলাম। এটাই মার্কের পছন্দ হল না। সে আমাকে সরিয়ে দিতে চাইল। রাতে আমারই ঘরে আমাকে মারতে চাইল। কিন্তু আমি যে কি তা তখনও মার্ক জানত না। নিজেকে বাঁচাতে আমি প্রথম খুন করেছি। মার্ককে মেরেছি। কেটে টুকরো টুকরো করেছি। প্রথমে খুব খারাপ লাগছিল, কিন্তু রক্তের নেশা যে কি বুঝানো দেয়। সেই থেকে মানুষ মারতে ভালো লাগে। জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি। আর আজ আমি সফল। আজ অরিত্রান খানকে সবাই ভয় পায়, সমীহ করে চলে। তার কারণ অর্থ, ক্ষমতা আর জীবনের ভয়। তারা জানে অরিত্রানের দয়ামায়া, দুর্বলতা নেই। সে সব পারে করতে। আর মানুষ মারার ব্যাপারটা ভালো লাগে। কথা না শুনলেই শুধু মারি। নিরীহ মানুষের সাথে আমার তেমন সম্পর্ক নেই। আরও একটা কাজ বাকি। ওই ভিডিও পেলেই হবে।
অনেক খুঁজেছি। যে এই কাজ করেছে সে সাধারণ না। সব প্রমাণ দারুণ আইডিয়া দিয়ে গায়েব করেছে। এত খুঁজলাম পেলাম না। অনেক বছরের কাহিনী তো। পেলে তার কি হবে এই অরিত্রাণ নিজেই জানে না। রিমি পাইচারি করছে বারান্দায়। তার পরনে গোলাপি কাতান। চোখে মুখে তার গভীর চিন্তা। শুধু চিন্তা না, রীতিমতো তার কান্না করতে ইচ্ছে করছে। নীরা গম্ভীর মুখে বসে আছে বারান্দার সোফায়। তারও খারাপ লাগছে রিমির অবস্থা দেখে। রিমি বারবার কল করছে কিন্তু বিপরীত পাশের কেউ কল রিসিভ করছে না। রিমি এবার কেঁদেই দিল। ফুফিয়ে ভাসছে সেই কান্নার শব্দ। ভেঙ্গে আসছে গলার কণ্ঠস্বর। ঠিক তখনই অরূপ ব্যালকনিতে ঢুকে। সে অবাক হয়ে তাকিয়ে আছে রিমির দিকে। রিমির মুখ লাল, চোখে পানি। কাঁদছে কেন? অরূপ এগিয়ে গেল, হাত রাখল রিমির পিঠে। ভাইকে দেখে রিমি চমকাল না, জাপটে ধরে বলল, ভাই আমি এই ছেলেকে বিয়ে করব না, প্লিজ কিছু কর। অরূপ জানত এমন কিছু রিমি বলবে। আজ রিমিকে দেখতে এসেছে তার বাবার বন্ধুর ছেলে। তাদের বেশ পছন্দ হয়েছে। কিন্তু রিমির মুখ ভার দেখেই অরূপ বুঝতে পেরেছে কিছু একটা আছে। তার ধারণাই সত্য হল। অরূপ কোমল গলায় বলল, ছেলেটা কে? এই কথাটায় চমকাল রিমি। তার ভাই এতটা বুঝবে সে ভেবে পায়নি। তখনই হাতের ফোনটা বেজে উঠল। রিমি উত্তেজিত হয়ে রিসিভ করতেই রিমন হে হে করে হেসে বলল, সরি আসলে আমি কাজে ছিলাম। রিমি রেগে বলল, নিকুচি করি তোমার কাছের। আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি আছো তোমার কাজ নিয়ে। রিমন আকাশ থেকে পড়ে বলল, বিয়ে মানে? রিমি দাঁতে দাঁত চেপে বলল, কচি খোকা তুমি, বিয়ে মানে জানো না? যাও আমার বিয়ের কার্ড দিয়ে আসব। তুমি বরং আমার বিয়েতে গান ধরিও। আমার গার্লফ্রেন্ডের বিয়ে? গাধা একটা। রিমন এখনো শোকড। সে বলল, তোমার কথা শুনে আমার মাথা ঘুরছে। রিমির রাগ আরও আগুন। চেঁচিয়ে সে বলল, মাথা কেন, শুধু সব ঘুরুক, আমার বাপের কি। জাহান্নামে যাও তুমি। তোমার মতো আহাম্মকের প্রেমে পড়ে জীবনা আমার শেষ। রিমন নিজেকে সামলাতে ব্যস্ত। অরূপ ফোনটা রিমির থেকে নিয়ে কানে ধরে। বলল, নাম কি তোমার? রিমন অবাক হয়ে বলল, তোমার গলা ছেলেদের মতো কেন শোনাচ্ছে? তুমি কি টেনশনে ছেলে হয়ে যাও? অরূপ বিরক্ত। একটু উচ্চ শব্দে সে বলল, আমি রিমির ভাই অরূপ। রিমন মনে মনে বিড়বিড় করে, অরিত্রাণের প্রেমের ভিলেন। অরূপের মেজাজ খিচে আছে। মনে মনে ভাবছে তার বোন এই কার সাথে প্রেম করছে। রিমন নিজেকে পরিপাটি করে সে বলল, আমার নাম রিমন আহমেদ। ভালো। আমার বোনকে ভালোবাসো? রিমন লজ্জিত গলায় বলল, হ্যাঁ। বাবা মাকে নিয়ে কালকে চলে আসবে সন্ধ্যায়। রিমন বলল, আমার বাবা মা নেই। এক ভাইয়ের মতো বন্ধু আছে আর এক দাদা আছে। অরূপ শান্ত গলায় বলল, তাতেই হবে। নিয়ে আসবে তাদের। আর হ্যাঁ, কাজ কি করো? খান গ্রুপের ডিএমডি। অরূপ অবাক হয়ে বলল, এত অল্প বয়সে? নাকি তোমার বয়স বেশি? রিমন হেসে বলল, আমি তো এমডি ছিলাম, কিন্তু অরিত্রাণ চলে এসেছে তাই আমি অন্য জায়গায় শিফট হয়েছি। অরূপ বিস্ময় বলল, নাম ধরে বলছ? আরে ওই তো আমার ভাই। অরূপ বোনের দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা তাহলে এসো, আমি মা বাবার সাথে কথা বলে রাখব। রিমন সংক্ষেপে বলল, আচ্ছা। রিমি মহা খুশি। লাফিয়ে ভাইকে জড়িয়ে এসে বলল, ধন্যবাদ ভাই।
অরূপ হাসল। তারপর বলল, আমার প্রয়োজনেও হেল্প করতে হবে। রিমির খুশি মুহূর্তে মিলিয়ে গেল। তার মনে একটু ভয় হচ্ছে। না জানি কি চায় তার ভাই সেই ভয়। নীরব নীরব পরিবেশ ভেঙে ওয়াসেনাত বলল, এবার যাওয়া উচিত। ওয়াসেনাত উঠে দাঁড়াল। কিছু দীর্ঘশ্বাস বুক ছিঁড়ে বেরিয়ে এসেছে। সে ভেবে পাচ্ছে না একটা লোকের অতীত কত মর্মান্তিক। সেই অতীত আবার সে বর্ণনা করেছে। কিন্তু তার চোখে মুখে কোনো দুঃখ নেই, কোনো কান্না নেই। কি অদ্ভুত! এতটা কঠোর মানুষ হয়, তার জানা ছিল না। অরিত্রাণ ওয়াসেনাতের হাত চেপে ধরে। ওয়াসেনাত ভ্রু কুঁচকে মাথা ঘুরিয়ে তাকায় বলে, কিছু বলবেন? অরিত্রাণ ওয়াসেনাতের হাত ছেড়ে হাসে। উচ্ছ্বসিত হয়ে বলল, তুমি তো এখনো আমার সম্পর্কে আসল কথাগুলোই শুনলে না। ওয়াসেনাত অবাক হয়ে বলল, আরও বাকি আছে? বাকি আছে। আজ কি সারা রাত বসিয়ে রাখবেন? অরিত্রাণ ঠোঁট কামড়ে বলল, উহু। বসত। ওয়াসেনাত বসল। অরিত্রাণ তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, তবুও সে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড বাদে অরিত্রাণ বলল, আমি মানুষ হিসেবে খারাপ, খুব বাজে বলা চলে। বাজে কাজের মধ্যে নারী সঙ্গ বাদে সবগুলোর সাথেই আমি পরিচিত। আমি মদে ডুবে রাত পার করি, মানুষের শরীর খণ্ডে খণ্ডে ভাগ করে রক্তের সাথে খেলি। জীবনে প্রথম আজ আমি এত কথা বলেছি। আমি কথাও কম বলি, ড্রাগ নি না, তবে অনেক ধরনের মদ খাই। কাজে ডুবে থাকি। বোরিং, আকরু, রুডি, বদ মেজাজি, খারাপ দয়ামায়াহীন একটা পাষাণ্ড হৃদয়ের মানুষ। অনুভূতিরা তেমন কাজ করে না। এমন একটা মানুষ হয়েও তোমাকে কিছু বলতে চাই। মানুষ আমার কথা শুনতে লাইন ধরে থাকে, আজ প্রথম আমি কারো সামনে নিজের কথা ব্যক্ত করছি। সেই কারো হচ্ছ তুমি। অরিত্রাণ থামে, দম নেয়। ওয়াসেনাতের কুচকানো ভ্রু আরও কুচকে এসেছে। বুক অজানা কারণে ধুকপুক করছে। অরিত্রাণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, প্রেম ভালোবাসার রূপ কথার মতো হলেও এর একটা বিশাল প্রভাব আছে জীবন চক্রে। আমার মুখে এই ধরনের কথা ভারী অবাক হওয়ার মতো। জানি, তুমি প্রথম নারী যাকে আমি এসব বলছি। আসলে আমি নিজেই নিজের মুখে এমন কথা প্রথম শুনছি। ভালোবাসা মানেই ভারী যন্ত্রণা, তাই নারী সঙ্গ আমি পছন্দ করি না। কিন্তু ভাগ্য বড্ড বাজে একটা খেলা খেলল আমার সাথে। আমি না চাইতেও জড়িয়ে গেলাম অর্থবিহীন ভালোবাসায়। আমি মাদৌলি মেয়েটাকে তেমন চিনি না। তোমার ধারণা ভুল ছিল, কিন্তু আমার ধারণা সত্য। জীবনে প্রথম জেলাস হয়েছি আমি। অরূপ নামের ব্যক্তিকে পছন্দ না আমার। খুন করতেও ভাবব না। কিন্তু আমার ভাবনার বিষয় তুমি। অরিত্রাণ আবার থামে। হাত বাড়িয়ে ওয়াসেনাতের হাত দুটি নিজের হাতের মাঝে নিল অরিত্রাণ। ওয়াসেনাত চমকায়, চোখ ছোট করে তাকায় অরিত্রাণের দিকে। অরিত্রাণের সবুজ চোখ এই মৃদু আলোতেও জ্বলছে। অরিত্রাণ কোমল গলায় বলল, তোমার বাবা নিশ্চয়ই আমার কথা বলেছে? তিনি আমাকে পছন্দ করে না আমি জানি। আমি কতটুকু খারাপ এটা তুমি জানো, রাইট? ওয়াসেনাত প্রথমে চুপ করে থাকে, তারপর মাথা নাড়ে। সে জানে। অরিত্রাণ আরেকটু এগিয়ে এসে বলল, আমি খুব ডেঞ্জারাস। আবার পাগল না কিন্তু, রোগীও না। কিন্তু তুমি বাদে কারোর প্রতি তেমন দেয়া আমি দেখাই নেই আজ পর্যন্ত। সে হিসেবে আমি ডেঞ্জারাস। আমার কথা তুমি বুঝতে পারছ? ওয়াসেনাত মাথা নাড়ে।
অরিত্রাণ একটু হাত চেপে বলল, মুখে বলা যায় না। ওয়াসেনাথ চট করে বলল, আপনি কতটা ডেঞ্জারাস জানি না, আমার আপনাকে ভয় লাগে না। অরিত্রাণ হাসল, বলল, তাই? তার মানে তুমি আমাকে অপছন্দ করো না? ওয়াসেনাথ একটু শব্দ করে বলল, অপছন্দ করলে কি আপনার মতো বহু রূপীর সাথে একা একা জীবনের ঝুঁকি নিয়ে বসে থাকতাম? অরিত্রাণ বেশ শব্দ করে হেসে ওঠে। ওয়াসেনাথ মুগ্ধ চোখে তাকিয়ে আছে সে হাসির দিকে। অরিত্রাণ হাসি থামিয়ে বলল, তাহলে আমাকে দিয়ে চলবে তো? ওয়াসেনাথ বুঝল না, প্রশ্ন করে, মানে? অরিত্রাণ ওয়াসেনাথের আরও একটু কাছ ঘেঁষে বসে। ওয়াসেনাথের গায়ে অরিত্রাণ লেগে বসেছে। ওয়াসেনাথ চোখ নামিয়ে বিড়বিড় করে, এত ঘেঁষাঘেঁষি করছে কেন? অরিত্রাণ ওয়াসেনাথের হাত টেনে তার দিকে ঘুরিয়ে নেয়। ঠান্ডা শীতল গলায় ডাকে, পরিজা। এই প্রথম ওয়াসেনাথ অরিত্রাণের দেওয়া নামে জবাব দেয়। বলে, হুম। অরিত্রাণ হালকা হাসে, তারপর ওয়াসেনাথের মাথার সাথে মাথা ঠেকিয়ে নেশাতুর গলায় বলে, আমি প্রেম নিবেদন করতে আসিনি পরিজা, নাকি ভালোবাসার প্রস্তাব নিয়ে এসেছি। আমি কিছু চাইতে তোমাকে এখানে নিয়ে এসেছি। তা হচ্ছে অর্থবিহীন ভালোবাসা। আমি প্রেম করতে নয়, প্রেম চাইতে বসেছি তোমার পাশে। প্রথম দেখায় প্রেমে পড়িনি। বিন্দু বিন্দু করে ভালোবাসা জমেছে মনের কোটারে। আমি জানি না কিভাবে এই কঠিন, শক্ত, পাথরের মতো হৃৎপিণ্ডে নরম ফুলের পাপড়িতে আবৃত তোমাকে রাখব। তবুও রাখতে হবে। আমার রাতের ঘুম যে তুমি হয়ে দাঁড়িয়েছ। অরিত্রাণ চুপ করে যায়। ওয়াসেনাথের চোখে মুখে পড়ছে তার দীর্ঘ, গভীর, উত্তাপের নিঃশ্বাস। ওয়াসেনাথ কাঁপছে। কাঁপছে তার ঠোঁটজোড়া। লজ্জায় কুকড়ে মুখ নত করে আছে সে। অরিত্রাণের কথায় যেন মাদক আছে। ভয়ঙ্কর সেই মাদক। রক্তেও যেন প্রবাহমান। অরিত্রাণের হাত শক্ত। সে ধরে আছে ওয়াসেনাথের দু হাত। আজ যেন অরিত্রাণ খান নিখোঁজ। এ এক নতুন অরিত্রাণ, যার সব জুড়ে ওয়াসেনাথের প্রতি মুগ্ধতা বিরাজমান। অরিত্রাণ মাথা সরিয়ে ওয়াসেনাথের চোখে চোখ রাখে। ওয়াসেনাথের মাথা নত। অরিত্রাণ সুরে মাতালতা মিশিয়ে বলল, ভালোবাসা কি তা জানা নেই আমার? এর গভীরতা ও বুঝি না। শুধু জানি আমি তোমার গল্পে নয়, একটু বাস্তবতায় জায়গা পেতে চাই। চাই একটা ছোঁয়া। শরীর বা হাতের নয়, মায়ার ছোঁয়া চাই। যে মায়ার গভীরতা মাপতে চেয়েও আমি বারবার ব্যর্থ হব। হতে চাই আমি ব্যর্থ। বহুবার জিতেছি। ক্লাসে ফার্স্ট বয় হয়েছি। এবার না হয় একটু হারি, একটু লাস্ট হই। দুঃখ নেই, আছে বুক ভরা বিশ্বাস। ঠুনকো হলেও আমি বিশ্বাসী। হয়তো কোনো একদিন তুমি হবে আমারই। ওয়াসেনাথের চোখ বন্ধ। সে মনে মনে হাজার বার বলছে, আমি হতে চাই আপনার, কিন্তু মুখে বলতে পারল না। অরিত্রাণ ওয়াসেনাথের হাত ছেড়ে দিল। দু হাত বাড়িয়ে গালে হাত রাখল। ওয়াসেনাথের নিঃশ্বাস দ্রুত চলছে। অরিত্রাণ ভালোবাসায় ভেজা কোমল গলায় বলল, আমার কাছে জমিয়ে রাখার মতো শুধু এই ভালোবাসাই ছিল, যা কেউ নিতে পারেনি, আমিও দিতে পারিনি। সব আজ থেকে তোমার নামে করলাম, ওয়াসুপরিজার নামে। ওয়াসেনাথের শরীর কাঁপছে। অরিত্রাণ হালকা হেসে বলল, এই শব্দের সাথে আমার পরিচয় নতুন। কাঁপার কথা আমার, তুমি কেন কাঁপছ? ওয়াসেনাথ চোখ খুলে তাকায়। এই প্রথম অরিত্রাণের চোখে চোখ রেখে সে বলল, আমি কখনো আগে প্রেম করিনি। অরিত্রাণ হাসল।
ওয়াসেনাতের গালে হালকা আঙ্গুল ঘষে নিজের ঠোঁটজোড়া ওয়াসেনাতের কানের কাছে নিয়ে বলল, প্রেম করতে হবে না। সঞ্চিত ভালোবাসাগুলো আমার কঠিন হৃদয় ঢাললেই চলবে। আমার কিন্তু এক আকাশ সমান ভালোবাসা চাই, যার শেষ বলতে কিছু নেই। ওয়াসেনাতকে তার বাসার সামনের গলির কাছে নামিয়ে দিয়েছে অরিত্রাণ। আর যাওয়া লাগবে না বলেছে সে। অরিত্রাণ গাড়ির পাশে হেলে দাঁড়িয়ে আছে। ওয়াসেনাত কিছু দূর যেতেই অরিত্রাণ ডাকল, পড়ি যা। ওয়াসেনাত থমকে দাঁড়িয়ে পড়ে অরিত্রাণের দিকে ঘুরে মৃদু গলায় বলল, কিছু বলবেন? অরিত্রাণ তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। কিছু সময় পরে সে বলল, কিছু না, যাও। ওয়াসেনাত অবাক হল। অরিত্রাণ তাকিয়ে থাকল। ওয়াসেনাত সামনে তাকিয়ে মুচকি হাসল। কয়েক কদম এগিয়ে গিয়ে ওয়াসেনাত আবার পিছনে তাকাল। অরিত্রাণ আগের মতো তাকিয়ে আছে। রাস্তায় লাইট জ্বলছে। অরিত্রাণের চোখে চোখ পড়ে ওয়াসেনাতের। দুটি চোখ এক হয়। ওয়াসেনাত সতর্ক চোখে চারপাশে তাকিয়ে দেয় এক দৌড়। ঝাঁপিয়ে পড়ে অরিত্রাণের বুকে। অরিত্রাণ বিস্ময়ে হতবাক। ওয়াসেনাতের দুহাত জড়িয়ে আছে অরিত্রাণের গলা। মুখটা কানের কাছে নিয়ে ওয়াসেনাত ফিসফিস করে বলল, মদ খাওয়া ছেড়ে দিবেন, এটা হারাম। একটা একটা করে আপনার সব খারাপ কাজ ছুটিয়ে দিব। অরিত্রাণ বিমুগ্ধ। কথা বলার ভাষা আজ তার কাছে নেই। চাঁদও যেন হাসছে তাকে দেখে। কয়েক সেকেন্ড লেগে গেল অরিত্রাণের নিজেকে সামলে উঠতে। দুহাতে ওয়াসেনাতের কোমর জড়িয়ে উপরে তুলে নেয় অরিত্রাণ। এত ভয়ঙ্কর অসীম দুঃসাহসের জন্য ওয়াসেনাত নিজেই লজ্জায় মিয়ে যায়। অরিত্রাণ শক্ত করে জড়িয়ে চোখ বুঝে। এই অনুভূতি বলে ব্যক্ত করা যায় না, আর কখনো যাবেও না। কিছুক্ষণ পরে ওয়াসেনাত আবার ফিসফিস করে বলল, আমার যেতে হবে। অরিত্রাণে আরও একটু শক্ত করে জড়িয়ে নেয় ওয়াসেনাতকে। নিজের দু পা ভাঁজ করে ওয়াসেনাত গলা জড়িয়ে ধরে আরও গভীর করে। এরপর অরিত্রাণ নামিয়ে দেয়। ওয়াসেনাত লজ্জায় আর তাকায় না অরিত্রাণের দিকে। আবার এক দৌড়ে চোখের আড়াল হয় অরিত্রাণের। অরিত্রাণ হকবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ভাবে, এটা কি হল? চলবে।